সেনা মোতায়েন না হলে নির্বাচনে থাকা নিয়ে সংশয়ে বিএনপি, দাবি আবারও নাকচ করল ইসি। নৈরাজ্য সৃষ্টি করতে ২০ দলের নির্বাচনে অংশ নেয়া, মন্তব্য আওয়ামী লীগের। নির্বাচনী প্রচারের সময় পটুয়াখালীতে এক প্রার্থীর গাড়িতে বিরোধী পক্ষের হামলা, আহত অন্তত ২০। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরূপ মন্তব্য এরশাদের। স্বাধীনতা যুদ্ধে সব ধর্মের মানুষের অবদান রয়েছে, এদেশের মাটি সব মানুষের। বড়দিনের শুভেচ্ছা উপলক্ষে শুভেচ্ছা দিলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক ফায়দা নিতে একটি মহলের ইঙ্গিতে টার্গেট কিলিং চলছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। বড়দিন ও 31st নাইটে জোরদার হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এবং রাজধানীতে কথা কাটাকাটির জেরে সিএনজি চালককে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ, আটক অভিযুক্ত চালক। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। শুরুতেই পৌরসভা নির্বাচনের খবর। পৌর নির্বাচনের প্রচারণার সময় পটুয়াখালীতে এক প্রার্থীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার সকালে কলাপাড়া রহমতপুরে এই ঘটনা ঘটে। পৌর নির্বাচনের প্রচারে অংশ নিতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা ওই এলাকায় যান। এ সময় অতর্কিতে তার গাড়ি বহরে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মাইক্রোবাস। এই ঘটনায় সেখানে থাকা সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। এতে আহত ২০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করা হলেও তা অস্বীকার করেছে দলটির নেতারা। এই ঘটনার পর কিছু সময়ের জন্য প্রচারণা বন্ধ থাকে। ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কলাপাড়ায় ঢোকার মুখে আমাদেরকে আওয়ামী লীগের কিছু সশস্ত্র ক্যাডাররা আক্রমণ করে এবং ৬টা গাড়ি তারা ক্ষতি সাধন করে। আমার এইখানে কোনো কর্মী এই সন্ত্রাসের সাথে জড়িত নাই এবং আমি যদি এইখানে থেকে থাকে অবিলম্বে তাকে গ্রেফতার এবং শাস্তির দাবি জানাচ্ছি। কতিপয় উচ্ছৃঙ্খল যুবক তার গাড়িতে পেট্রোল নিক্ষেপ করে, ফলে ৬টি মাইক্রোবাসের সামনের এবং সাইডের গ্লাস ভেঙে যায়। মিডিয়ার একটা গাড়ি ছিল, সেই মিডিয়ার গাড়ির সামনের গ্লাস ভেঙে গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনা যারা ঘটিয়েছে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, এই ব্যাপারে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলছেন প্রতিপক্ষের প্রার্থীরা। যশোর ও ঝিনাইদহে প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়। মঙ্গলবার সকালে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ করেন যশোর পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী SM কামরুজ্জামান চুন্নু। এ সময় তিনি অভিযোগ করে বলেন, সোমবার তার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়ে পোস্টার ব্যানারে আগুন দেওয়া হয়েছে। এদিকে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী খলিলুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলেছেন সরকার দলীয় মনোনীত প্রার্থী কাজী আশরাফুল আজম। জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক সংবাদ সম্মেলন থেকে এই অভিযোগ করা হয়। পৌর নির্বাচনে সহিংসতা ঠেকাতে নির্বাচন কমিশনের কাছে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। দাবি মানা না হলে শেষ পর্যন্ত তারা নির্বাচনে থাকবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি দলটি। মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান এই কথা জানান। তবে প্রধান নির্বাচন কমিশনার মনে করেন, গত কয়েকদিনে পরিস্থিতি কিছুটা অবনতি হলেও সেনা মোতায়েনের অবস্থা তৈরি হয়নি। গত দুদিনে সারা দেশের বিভিন্ন পৌরসভা থেকে আসতে শুরু করেছে সহিংসতার খবর। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপর সরাসরি হামলার খবরও এসেছে অনেকগুলো স্থান থেকে। এমনই পরিস্থিতিতে মঙ্গলবার বিএনপির একটি প্রতিনিধি দল দেখা করে প্রধান নির্বাচন কমিশনারের সাথে। তাদের দাবি, পরিস্থিতির অবনতি ঠেকাতে ব্যর্থ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিদ্যমান পরিস্থিতিতে সেনা মোতায়েনের বিকল্প নেই। আজকে যদি ফিল্ড লেভেলে নির্বাচন কেন্দ্র সমূহে সেনা বাহিনী মোতায়েন থাকে, তাহলে তারা সেখানে গিয়ে নির্ভয়ে আমার ভোট তার ভোট তারা
যাকে যোগ্য মনে করে তাকে দিতে পারবে। বাংলাদেশের প্রেক্ষিতে কি হচ্ছে না হচ্ছে তার বাস্তবতা আপনাদের জানা আছে, আমার নতুন করে ব্যাখ্যা করার কোনো দরকার নেই। আপনারা সেটা সম্ভবত পরবর্তীতে দেখতে পাবেন। তবে এ বিষয়ে দ্বিমত রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের। তিনি মনে করেন পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। এত আগে তো কিছু বলা যায় না, পরিস্থিতি ওয়াচ করি আমরা দেখি। এখন পর্যন্ত যে পরিস্থিতি বিদ্যমান, আপনারা যেটা রিপোর্ট করছেন, আমাদের কাছেও যেটা বিভিন্ন সংস্থার রিপোর্ট, তাতে করে আমরা এরকম কোনো পরিস্থিতি দেখছি না। এছাড়া কমিশন থেকে জানানো হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী 27 ডিসেম্বর মধ্যরাত থেকে সব নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল এবং 29 তারিখ মধ্যরাত থেকে 30 তারিখ মধ্যরাত পর্যন্ত সকল যান চলাচল বন্ধ থাকবে। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে জিততে নয়, সরকারকে ঘায়েল করতে এবং নৈরাজ্য চালাতে বিএনপি পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্ট হিসেবে দেশে ষড়যন্ত্র করছেন। পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে, নির্বাচনের মাধ্যমে সরকারকে ঘায়েল করবেন, পরাজিত করবেন না, কিন্তু আওয়ামী লীগকে পরাজিত করবেন না, তিনি ঘায়েল করবেন, এই একটা কথা বলেছেন। অর্থাৎ নির্বাচনে জয়লাভের উদ্দেশ্য তার না, সরকারকে ঘায়েল করার জন্যে, নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্যে, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যে, প্রশ্নবিদ্ধ করার জন্য যা যা করার সব কিছু করবে, নির্বাচনে জয়লাভের জন্য তিনি কিছু করবেন না। তার এই কথাই স্পষ্ট হয়ে গেছে বিএনপির আসল উদ্দেশ্য। অর্থাৎ নির্বাচনের মাধ্যমে আবার সন্ত্রাস, আবার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, যা যা করার সমস্ত কিছু করবেন, এটাই স্পষ্ট বোঝা গেছে। এটা পরিষ্কার হয়ে গেছে তিনি আইএসআই এজেন্ট হিসেবেই বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্রকারী হিসেবে তিনি বাংলাদেশের রাজনীতিতে বিচরণ করছেন। গতকালকে এই দম্ভক্তি বা এই মিথ্যাচারের মধ্য দিয়েই এটা স্পষ্ট হয়ে গেছে। নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ঢাকা মহানগর দক্ষিণের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এই নির্বাচন কেন যেন মনে হচ্ছে মেয়র নির্বাচনের মতোই হবে, 9টার মধ্যে ভোট শেষ। সেই নির্বাচন তো জনগণ মেনে নেয়নি, এটাকে মেনে নেবে না। নিরপেক্ষ নির্বাচনের কথা আমি ভাবতে পারি না। সবচেয়ে দুঃখের বিষয়, বারবার একটা কথা বলেছি, আমাদের নির্বাচন কমিশনের মেরুদণ্ড নাই। তিনি প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন তার মন্ত্রী এবং এমপিদের যাদের একটু টেনে ধরা যায়। প্রবাসী সময় আরো থাকছে। ভারতীয় সংসদের উচ্চকক্ষে কিশোর অপরাধ আইন সংশোধন বিল পাস। ঘৃণ্য অপরাধে জড়িত 16 বছরের বেশি বয়সীরা আসবে বিচারের আওতায়। মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা যুদ্ধে সব ধর্ম বর্ণের মানুষের অবদান রয়েছে, তাই এদেশের মাটি সব মানুষের জন্য। বড়দিন উপলক্ষে গণভবনের খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত যখন ক্ষমতায় থাকে তখন সংখ্যালঘুরা নির্যাতিত হয়, আর আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে বলে ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই দেশ হচ্ছে এই বাংলাদেশ। স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মবর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। আমাদের মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মের শহীদের রক্ত এক হয়ে মিলে মিশে গেছে। কাজে দেশের মাটি সকলের জন্য। দুর্ভাগ্য হলো যে এই বিএনপি যখনই ক্ষমতা আসে তখনই সকল ধর্মের উপরই একটা অত্যাচার নির্যাতন শুরু হয়ে যায়। 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে দেশের স্বাধীনতা অর্জনে, 2 লাখ মা বোন ইজ্জত দিয়েছে স্বাধীনতা অর্জনে। এই লাখো শহীদের রক্তে বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা এদেশকে গড়ে তুলতে চাই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে, আর আমি বিশ্বাস করি যেটা আমরা করতে পারবো।
রাজনৈতিক ফায়দা নিতেই একটি বিশেষ মহলের ইঙ্গিতে দেশে টার্গেট কিলিং ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুটি আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সাম্প্রতিক সময়ে দিনাজপুরের কান্তজিউ ও ইসকন মন্দিরে সন্ত্রাসী হামলা, খ্রিস্টান সম্প্রদায়ের একাধিক যাজককে হত্যা চেষ্টা এবং রাজধানীর হোসনি দালান সহ বিভিন্ন স্থানে জঙ্গি হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে দেশের আলেম ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক ফায়দা হাসিল করতেই একটি বিশেষ মহলের ইঙ্গিতে দেশে হত্যা ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে। কিছুদিন আগে ইতালি একজনকে হত্যা করা হলো, বললো এটা আইএস করেছে। আমাদের নিরাপত্তা বাহিনী প্রমাণ করে দিল এই আইএস নয়, টার্গেট কিলিং এটা হয়েছে বিশেষ নির্দেশনায়, বিশেষ ইঙ্গিতে, বিশেষ টাকার মাধ্যমে। এদিকে আসন্ন বড়দিন, 31st নাইট এবং ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময় শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ দিনগুলো নির্বিঘ্ন উদযাপনে সার্বিক ব্যবস্থা নেবে সরকার। প্রত্যেকটা গির্জায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেখানে খ্রিস্টান সম্প্রদায়ের আধিক্য রয়েছে, সেখানে আমরা ওই আমাদের নিরাপত্তার ব্যবস্থাটা সেখানে আরো জোরদার করব, এই ধরনের সিদ্ধান্ত আমরা নিয়েছি। এবং 31st নাইটও যেন কেউ বিড়ম্বনা না হয় এই উৎসব করতে যায়, সেদিকে আমরা নজর রাখবো। গুলশান, বনানী, হাতিরঝিল ও টিএসসি সহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্য ধরনের পরিবেশ সৃষ্টি না করতে পারে। প্রসূন আশিস, সময় সংবাদ। চলতি বছরের 30 ডিসেম্বর শেষ হচ্ছে আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ। তবে পৌরসভা নির্বাচনের কারণে কেন্দ্রীয় সম্মেলন আগামী বছরের শুরুতে করার চিন্তাভাবনা চলছে। সময় সংবাদের সঙ্গে আলাপে আওয়ামী লীগ নেতারা জানান, এরই মধ্যে দলটির 80 জেলা সম্মেলন সম্পন্ন হয়েছে। পৌরসভা নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি অসমাপ্ত জেলাগুলোর সম্মেলন শেষ করতে এবং সম্মেলন সম্পন্ন হওয়া জেলাগুলোতে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। তাহসিনা জেসির প্রতিবেদন। গত 21শে নভেম্বর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভায় অসমাপ্ত জেলাগুলোর সম্মেলন সম্পন্ন করার তাগাদা দেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। একই সাথে প্রতিটি জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়েও নির্দেশ দেওয়া হয় ওই সভা থেকে। খুব শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটি মিটিংয়ে আলাপ আলোচনা করে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে 235টি পৌরসভা নির্বাচন। এই নির্বাচনটিকে নিয়েই আসলে সব মহলেই ব্যস্ত থাকতে হয়েছে। সম্মেলন সমাপ্ত হওয়ার পরে যে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে, সে পূর্ণাঙ্গ কমিটিগুলো মাননীয় সভানেত্রী অনুমোদন দিচ্ছেন। সকল প্রক্রিয়া এগিয়ে চলছে। আওয়ামী লীগের 6টি সাংগঠনিক বিভাগের মধ্যে এখনো বাকি রয়েছে 20টিরও বেশি জেলার সম্মেলন। অনুমোদনের অপেক্ষায় রয়েছে 12টি জেলার পূর্ণাঙ্গ কমিটি। শেষ মুহূর্তে সম্মেলন সম্পন্ন করতে গিয়ে অনেকটা যেনতেনভাবেই শেষ হচ্ছে কোনো জেলার সম্মেলন। মুন্সিগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট, জয়পুরহাট, বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী এবং খুলনা মহানগর সহ মোট 8 জেলায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনরায় এসেছেন ঘুরে ফিরে। দলীয় সাংসদদের জেলা কমিটির নেতৃত্ব না দেবার প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও অনেক জেলায় তা ঘটেছে। তবে এসব অভিযোগ মানতে নারাজ দলটির নেতারা। কমিটিতে কোন নেতৃত্ব থাকবে এটা নির্ভর করে কাউন্সিলরদের উপরে। কাউন্সিলর যদি পুরোনোটাই ইলেক্ট করে, আপনারা আমার কিছু বলার নাই। এমপি হলে জেলা কমিটিতে বা কোনো কমিটিতে যেতে পারবে না, এটাও গণতন্ত্রের কোনো বিধান নাই। আবার জেলা কমিটির প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা কর্মকর্তা কেউ হলে তারা কেউ এমপি হতে পারবেন না, সেটারও কোনো বাধ্যবাধকতা নাই। তিনি আরো বলেন, জেলাগুলোতে কাউন্সিল সম্পন্ন করার পাশাপাশি পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে কর্মঠ ও ত্যাগী নেতাদের কমিটিতে স্থান করে দেয়া হবে। বলার নাই। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা 44 বছর পরেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি দেশের অনেক বীর যোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়া, এমনকি যাচাই বাছাই কমিটির সুপারিশের পরেও তালিকাভুক্ত হননি তারা। তাদের দাবি, বছরের পর বছর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মন্ত্রণালয় ঘুরেও কাজ হয়নি। বিস্তারিত মিজানুর রহমান কবিরের রিপোর্টে। বুয়েট ক্যাম্পাসে সহযোদ্ধার সমাধির পাশে প্রায়ই আসেন কিশোর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন আহমেদ। পলাশী গণহত্যার প্রত্যক্ষদর্শী কুতুবুদ্দিন ঢাকার নবাবগঞ্জে প্রশিক্ষণ নিয়ে গেরিলা যোদ্ধা হিসেবে মাঠে ছিলেন 71-এর 9 মাস।
বুয়েটের কর্মচারী নাসির আহমেদ গেরিলা যুদ্ধে সক্রিয় ভূমিকা রেখেছেন রাজধানীর বিভিন্ন স্থানে। এই দুজনকেই তালিকাভুক্ত করার জন্য সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি, কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি তাদের। ক্ষোভ আর আক্ষেপের কথা জানালেন তারা। টিউনের মাধ্যমে জামুকাতে পাঠান, সেখান থেকে ওনারা আমাদের ইন্টারভিউ নিয়ে পরে ওইখানে বললেন যে আপনাদের কিছুদিনের মধ্যে গ্যাজেট হবে। সরকার বলছে করবে, কিন্তু আমরা তাই আশা রয়েছি। যদি এখন তালিকা না করে তাহলে তো আমরা আস্তে আস্তে সম্মান ছাড়া মৃত্যু হবে। যেটা মন্ত্রণালয় আর কি, ওখানে 3-4 দিন ঘোরার পরে 4তলা 5তলা 6তলা ঘুরলাম, ঘোরাটার উপরে লাইন না পাওয়ার কারণে নিজে ব্যাক করলাম, কিন্তু না আর যাবো না। দেশ স্বাধীন হয়েছে, এটা আমাদের অনেক বড় পাওনা আর কি। অন্যদিকে ৭১ এপ্রিলে রংপুরে শহীদ হন তৎকালীন পুলিশ কর্মকর্তা আব্দুস সাত্তার ঠাকুর। তার পরিবারের সদস্যরা বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হন শহীদ পরিবারের সদস্য হিসেবে। এমনকি রাজারবাগ পুলিশ লাইনের স্মৃতিফলকেও তার নাম রয়েছে, অথচ মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠেনি এখন পর্যন্ত। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দাওয়াতপত্র পাওয়া হয়েছে, তো আমরা সবসময় এই দাওয়াতপত্র পাওয়ার পরে আমরা একটি আশার আলো দেখতে পাই যে শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে তারা একটি সার্টিফিকেট পাবে বা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে, কিন্তু অদ্যাবধি তারা পায়নি। এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যখন যোগাযোগ করা হয়েছে তারা বলেছে যে ওনারা পুলিশ সদস্য, এটা পুলিশের ডিপার্টমেন্ট থেকে, ওই দপ্তর থেকে তারা তাদের যদি কোনো যায় তাহলে তারা সেই হিসাবে তাদেরকে শহীদ হিসাবে ওই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করে নেবেন। তবে শীঘ্রই এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ। আমরা আশা করি ইনশাল্লাহ ওনারা ভোগান্তিতে পড়বেন না, কারণ এই ব্যাপারেও আমাদের পুলিশ হেডকোয়ার্টার কাজ করবেন এবং ব্যুরোক্রেটিক যে ঝামেলা, এই ঝামেলাটা ইনশাল্লাহ হবে না। স্যার এই ব্যাপারে সজাগ আছেন। দেশের টানে যুদ্ধে গিয়েও স্বীকৃতি না পাওয়াটা বেশ অবমাননাকর, এমন মন্তব্য মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। চ্যাম্পিয়নশিপ লিগের খেলায় বাজে রেফারিং এর অভিযোগে বাফুফে ভবনে আরামবাগ সমর্থকদের ভাঙচুর, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। রাজধানীর উত্তরায় কথা কাটাকাটির জের ধরে এক সিএনজি চালককে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায় মঙ্গলবার দুপুরে উত্তরার জসিমউদ্দিনে ট্রাফিক সিগন্যালে তেতুলিয়া পরিবহনের একটি বাস একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশার পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলে চালক ফারুক হোসেন বাস চালকের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। এ সময় দুপক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে বাস চালক ফারুক হোসেনকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ওইখানে আরেকটা মোবাইল ছিল, সেই মোবাইলকে পাঠাইলাম ওই জায়গাতে, তো দেখলো যে লোকজনও দেখলো, আমার ট্রাফিক সার্জেন্টও দেখলো গিয়ে যে ওখানে লোকটা মারা গেছে। মৃত আত্মীয় স্বজনকে তাদের তথ্য সংগ্রহ করে তাদেরকে খবর দিই থানায় আসার জন্য অভিযোগ দায়েরের জন্য। ঘটনাস্থলের কাছাকাছি থাকা কর্তব্যরত পুলিশ ভ্যান ধাওয়া করে চালক সহ বাসটিকে জব্দ করে। একটা লোক ফোন দিয়ে আমরা বলছে আমি গাড়ির মালিকের লোক, আপনি মামলা করেন না, আপনি আমাদের সাথে সমঝোতায় আসেন। আমার ভাই তো গেছে, ভাই তো আর পাম না, কিন্তু এর শান্তি একটা সুষ্ঠু ভালো একটা যেমন বিচার যেন পাই, এটি আপনার কাছে আমার অনুরোধ। নিহত সিএনজি চালকের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। 3 ছেলে ও স্ত্রীকে নিয়ে রাজধানীর মান্ডায় থাকতেন তিনি। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। সৌদি আরবের মদিনায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বিজয় বার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসগর। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সাবেক মুজিব বাহিনীর সদস্য এম এ সেলিম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল হুদা আলমগীর। সভায় বক্তব্য রাখেন কর্মজীবী লীগের সভাপতি মোহাম্মদ মনোয়ার হোসেন সহ আরও অনেকে। বক্তারা স্বাধীনতার 4 দশকে বাংলাদেশের অগ্রযাত্রা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও সাফল্য তুলে ধরেন। রাজধানী সহ সারা দেশেই মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গড়ে ওঠে বিভিন্ন দোকানপাট। এসবের আড়ালেই বখাটেরা সুযোগ নেয় নানা অপকর্মের। বারবার উচ্ছেদের পরও এই দোকানগুলো সরানো যায়নি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে এই ধরনের সামাজিক অপরাধ রোধে সরকারের পাশাপাশি শিক্ষক, অভিভাবক সহ স্থানীয়দের সহায়তা দরকার। তবে মানবাধিকার কর্মীরা বলছেন মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের পরিবেশ রক্ষায় নজরদারির অভাব ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই বাড়ছে অপরাধ প্রবণতা। বিস্তারিত ইমার আমিনের রিপোর্টে।
2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত প্রাপ্ত বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় শিশু কিশোরীদের উত্ত্যক্ত করার মাত্রা বেড়েই চলেছে। এর মধ্যে যৌন হয়রানির শিকার হয় 2010 সালে 76 জন, 2011 সালে 140 জন, 2012 সালে 174 জন ও 2013 সালে 183 জন। এর বেশিরভাগ ঘটনা ঘটে ছাত্রীদের স্কুল যাতায়াতের পথে। এরকমই একটি প্রতিষ্ঠান রাজধানীর মিরপুর গার্লস ল্যাবরেটরি ইনস্টিটিউট। এর সামনে দোকানপাট বসার কারণে ছাত্রী ও অভিভাবকদের যাতায়াত পথটি একেবারে সংকীর্ণ হয়ে পড়েছে। প্রশাসন এসব দোকানপাট উঠিয়ে দিলেও আবারও চলছে বেচাকেনা। দোকানের পাশে দেখা যায় বাজে ছেলেরা বেশি আড্ডা দেয়, বাইরে ছেলেরা খুব দেখা যায় বাজে ভঙ্গিতে অনেক খারাপ কথা বলে, টিচ করে, শীষ বাজায়, তারপর অনেক খারাপ খারাপ কথা বলে, ধাক্কা মারে। দোকানগুলি বসানোটাই ক্ষতি। লোকাল যারা অথরিটি আছে এখানেও জানাইছে সবাইকে, কিন্তু কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না। ওই আশ্বাস দেয় যে কাল থাকবে না, আবার হয়তো আমরা একটু সিরিয়াস হলে একদিন থাকে না, আবার পরের দিন আবার বসে। আর অপ্রীতিকর ঘটনা রোধে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকদের এগিয়ে আসার কথা বললেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা। স্কুলের বাইরের নিরাপত্তার বিষয়টা অবশ্যই সরকার দেখবে, কিন্তু সেই সাথে সাথে স্কুলের যারা কর্তৃপক্ষ আছে, স্কুলের একটা ম্যানেজিং কমিটি আছে, গভর্নিং বডি আছে, অভিভাবকরা আছে, সবাই মিলে যদি সচেতনভাবে উদ্যোগ নেয় তাহলে এই কাজগুলো বন্ধ হবে। অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছেন আইনের সঠিক প্রয়োগ না থাকায় রাজধানীর বেশিরভাগ বালিকা বিদ্যালয়ের সামনের পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না। দণ্ডবিধির 509-তে আছে 2 বছরের শাস্তি, জরিমানা, অনেক কিছু দিতে পারে, সেটা যেমন আছে। আবার ডিএমপি অ্যাক্টের 76-এ আছে, তাদেরকে পুলিশ এই ধরনের বিষয়গুলো হলে ধরে নিয়ে যায়, তাদের কিন্তু শাস্তির আওতায় ফেলতে পারে। শাস্তিটা অপরাধকে কমিয়ে আনতে সাহায্য করতে পারে। এইসব প্রতিষ্ঠানের বাইরের পরিবেশ নিরাপদ ও শঙ্কামুক্ত করা না গেলে শিক্ষার্থীদের মাঝে নেতিবাচক মানসিকতা গড়ে ওঠার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। হিমার আমিন, সময় সংবাদ, ঢাকা। ধর্মকে ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে যেন জঙ্গিবাদের সৃষ্টি না হয় সে বিষয়ে মাদ্রাসা সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত দেশের শিক্ষা খাত নিয়ে এক সংলাপে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। সরকার নতুন প্রজন্মকে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের শিক্ষায় গড়ে তোলার জন্য কাজ করছে বলেও জানান তিনি। সকল ধর্মের সমান সুযোগ দিয়ে তা ধর্মীয় শিক্ষাও যেন লাভ করতে পারে এবং সঙ্গে সঙ্গে আধুনিক বিজ্ঞান চর্চার সুযোগ লাভ করতে পারে, যাতে সে তার ধর্মীয় এবং সমস্ত ঐতিহ্য রক্ষা করে সে একজন আধুনিক মানুষ গড়ে ওঠে। সব মাদ্রাসা জঙ্গিবাদের তৈরি করে এই দিকটা, এটা ঠিক না, এবং এই কথাটা বলা মানে একটা ব্যাড মেসেজ তাদের জন্য চলে যায়। কিছু কিছু লোক যারা ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদ করে, সেই জায়গাটায় বন্ধ করতে হবে। ধর্মকে ব্যবহার করে যেন কেউ করতে না পারে, তার জন্য মাদ্রাসাগুলোকে সতর্ক থাকা উচিত। 3 দিন পার হতে চললেও সাংবাদিক আওরঙ্গজেব সজীব নিখোঁজ রহস্যের কুল কিনারা করতে পারেনি পুলিশ। তবে তারা বলছেন সজীবের স্ত্রীর করা সাধারণ ডায়েরি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করা হচ্ছে। পুলিশ আরও বলছে চাঁদপুরগামী লঞ্চ থেকে সজীব আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দিয়েছেন এমন বক্তব্যের পক্ষে সন্তোষজনক প্রমাণ তারা পাননি। এদিকে 3 দিনেও খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠা নেমে এসেছে সাংবাদিক আওরঙ্গজেব সজীবের পরিবারে। স্ত্রী বলছেন তার স্বামীর আত্মগোপন বা আত্মহত্যার পথ বেছে নেওয়ার কোনো কারণ নেই। ঘটনার দিন ভোরেও প্রতিদিনের মতো স্বাভাবিক অবস্থায় বাড়ি থেকে কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। এটা তো আমার সাথে যদি ঝগড়া থাকতো না ভাইয়া, আমার মনটা আমি বুঝ দিতে পারতাম যে আমার সাথে ঝগড়া করে গেছে, সেই কারণে সে যে আত্মহত্যা করছে এটা। আর আমার স্বামী যখন আমার সাথে ঝগড়া করে যাবে, সে তখন অফিসে যাবে না, অফিসের কোনো কাজ করবে না, সে ডাইরেক্টই মুন্সিগঞ্জ লঞ্চে যাবে, সেখান থেকে সে ডাইরেক্টই সবকিছু নিয়ে চাপ দিবে। কিন্তু সে তো এই কাণ্ডগুলো করেনি। সে ঠান্ডা মাথায় ঢাকা মেডিকেলে গেছে, 9:30 পর্যন্ত আপনাদের সাথে কাজ করছে, করার পর সে আমি শুনি যে 9:30 পর্যন্ত কাজ করলে 9টার সময় তো সে লঞ্চ ছেড়ে দিছে, তাহলে সে লঞ্চে যাবে কি করে? সম্ভাব্য যে সমস্ত লিঙ্কেজ আছে সবার সাথে কথা বলছি, প্লাস আমরা সিডিআর নিয়ে কাজ করছি, তাদের কল ডিটেলস আমরা নিয়ে এসেছি। আমাদের আয়োগ সার্বক্ষণিক 24 আওয়ার্স এটা নিয়ে কাজ করছে। লঞ্চের ম্যানেজারের সাথে কথা বলছে, ম্যানেজার বলছে যে না, লাভ দিয়েছে, নর্মালি লাভ দিলে ওই সময় হইচই পড়ে যায় লঞ্চের ভিতরে, তখন তারা স্টে করে, কিন্তু সেই টাইপের কোনো ঘটনা তাদের নজরে আসে না বা তারা জানে না। জাস্ট একজন এসে তাকে ফোন দিয়েছে, দিয়ে বলছে যে সে লাভ দিয়েছে, এতটুকু। যেই ব্যক্তি তাকে ফোন দিয়েছে তার সাথে কথা হয়েছে?
তার সাথে কথা হয়েছে। সেই কি শাকিল? শাকিল ওভার ফোনে কথা হয়েছে, কিন্তু শাকিল আবার একটু সন্দেহ হচ্ছে শাকিল তার সর্বসাধারণের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন ৭১-এর শব্দ সৈনিক রাশেদুল হোসেন। মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। একটি ঘোষণা, ৭১-এ মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করতে অসামান্য ভূমিকা ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের। আর এই বেতার কেন্দ্রেই নেপথ্যে থেকে প্রধান প্রকৌশলী হিসেবে দুঃসাহসিক ভূমিকা রেখেছিলেন রাশেদুল হোসেন। বাঙালিদের উপর পাকিস্তানি নৃশংসতা শুরুর পরপরই চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার পক্ষে প্রচারণা শুরু হয়। পরে বেতার কেন্দ্রে বোমা হামলা হলে ক্ষতিগ্রস্ত ট্রান্সমিটার নিয়ে ভারতের ত্রিপুরায় আশ্রয় নেন সে সময়ের বেতার প্রকৌশলী রাশেদুল হোসেন। পরে যে 10 জনের হাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়, তিনি ছিলেন তাদেরই একজন। অবসরের আগ পর্যন্ত ঢাকায় বাংলাদেশ বেতারে আঞ্চলিক প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন তিনি। তাই তার মৃত্যুর পর মরদেহ নেওয়া হয় বেতার ভবনে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানান সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। কপি বুক ছাড়া ট্রান্সমিটারের মতো সূক্ষ্ম যন্ত্রপাতি একত্রিত করে সেখানে সম্প্রচার শুরু করা, এটা অসম্ভব ব্যাপার, কিন্তু সেই অসম্ভবকে ওরা সম্ভব করেছিল সেদিন। এই জন্যেই রাশেদুল হাসানকে আমি মনে করি রাষ্ট্রে প্রথমেই তাকে সম্মানিত করা উচিত ছিল। স্বজনেরা জানান, বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ৭১-এর এই শব্দ সৈনিক। সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ মুহূর্তে লাইফ সাপোর্টে ছিল, আব্বাকে ভেন্টিলেটর দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছিল। আব্বা যেন পরকালে গিয়ে আল্লাহর কাছে যেন যত ধরনের সুখ আছে আমার আব্বা পায়ের জন্য দোয়া করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ৭১-এর এই বীর শব্দ সৈনিকের মরদেহ নিয়ে যাওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ায় তার গ্রামের বাড়িতে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, হত্যা ও ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে দণ্ডিত 16 বছর বা তদূর্ধ্ব অপরাধীদের প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করে শাস্তি বিধানের ব্যবস্থা রেখে ভারতের রাজ্যসভায় একটি বিল পাশ হয়েছে। এর আগে 18 বছর বা তদূর্ধ্ব বয়সীদের প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হতো। মঙ্গলবার অপরাধ আইনে সংশোধনী বিলটি কণ্ঠভোটে পাশ হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য এখন তার প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে। এই বিল পাশের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে নিহত মেডিকেল শিক্ষার্থী জ্যোতি সিং ওরফে নির্ভয়ার পরিবার ও নারী আন্দোলন কর্মীরা। 2012 সালের 16 ডিসেম্বর ভারতের দিল্লিতে চলন্ত বাসে ওই মেডিকেল ছাত্রকে ধর্ষণ ও হত্যা করা হয়। পরে এই ঘটনায় জড়িত কিশোর 3 বছরের সাজা শেষে রোববার মুক্তি পেলে বিদ্যমান কিশোর আইন পরিবর্তনের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সাফ চ্যাম্পিয়নশিপের খবর। বুধবার ভারতের দক্ষিণের রাজ্য কেরালার রাজধানী ত্রিবান্দ্রমে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর সাফ সুজুকি কাপ 2015। আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ত্রিবান্দ্রম আন্তর্জাতিক স্টেডিয়ামে। পাকিস্তান আসর থেকে নাম প্রত্যাহার করে নেয় এবারের টুর্নামেন্ট হতে যাচ্ছে 7 দলের। উদ্বোধনী ম্যাচে গ্রুপ এ এর খেলায় নেপালের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময়ে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল মানেই দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ। সেই লড়াইয়ের জন্যই এখন প্রস্তুত উপমহাদেশের 7টি দেশ। নেপাল ও শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে সাফের 11তম আসর। যে আসরের ভেন্যু ভারতের কেরালায় প্রায় 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ত্রিবান্দ্রম আন্তর্জাতিক স্টেডিয়ামে এখন সাজ। পাকিস্তান আগেই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা কমে দাঁড়িয়েছে 7টিতে। ভারত, শ্রীলঙ্কা ও নেপাল গ্রুপ এ তে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর গ্রুপ বি তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটান। সাফের সর্বোচ্চ 5 বারের চ্যাম্পিয়ন ভারত এবারে রয়েছে টপ ফেভারিটের তালিকায়। সেই সাথে ফিফা র্যাঙ্কিংয়ে 150 নম্বরে থাকা আফগানিস্তান দক্ষিণ এশিয়ান অঞ্চলের মাঝে সবচেয়ে এগিয়ে থাকায় আসরের ফেভারিটের তালিকায় থাকছে তারাও। নিজেদের ইতিহাসে 10ম বারের মতো সাফ ফুটবলে অংশগ্রহণ করতে যাওয়া বাংলাদেশ সবশেষ 1 যুগ আগে শিরোপা জিতলেও এবারের আসরের ফেভারিটের তালিকায় রয়েছে তারাও। বাংলাদেশের সাথে একবার করে সাফের শিরোপা জিতেছে 2008 সালে মালদ্বীপ ও 1995 সালে শ্রীলঙ্কা।
এবারের আসর শুরুর আগে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে আফগানিস্তানই সবচেয়ে এগিয়ে। এরপরে রয়েছে 160 নম্বরে থাকা মালদ্বীপ, পরের স্থানটিতে 166 নম্বরে থাকা ভারত, আর 182তম স্থান নিয়ে সাফ অঞ্চলে বাংলাদেশের অবস্থান 4 নম্বরে। এর পরপরই রয়েছে যথাক্রমে 188 নম্বরে থাকা ভুটান, 192 নম্বরে থাকা নেপাল ও 194 নম্বরে থাকা শ্রীলঙ্কা। আসরে গ্রুপ পর্যায়ে প্রতিটি দলই একবার করে পরস্পরের মুখোমুখি হবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দলই পাবে সেমিফাইনালের টিকিট, আর সেমিফাইনালের বিজয়ী দুই দলই 3 জানুয়ারি ফাইনালের মঞ্চে মুখোমুখি হবে শিরোপার যুদ্ধে। আসরের শুরুর দিকে টুর্নামেন্টের নাম সাফ চ্যাম্পিয়নশিপ থাকলেও স্পন্সরদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে টুর্নামেন্টের নামকরণ করা হয় সাফ সুজুকি কাপ। প্রস্তুতির পালা তো শেষ, মাঠের লড়াই দেখার অপেক্ষাটা এখন আর মাত্র কয়েকটি ঘন্টার। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচে বাজে রেফারিং এর অভিযোগ এনে বাফুফে ভবনে ভাঙচুর করেছে আরামবাগ ক্রীড়া সংঘের সমর্থকরা। মঙ্গলবার বিকেলে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ পুলিশ ও আরামবাগ ক্রীড়া সংঘ। ম্যাচে 3-2 গোলে পুলিশের কাছে হেরে যায় আরামবাগ। এরপর বাজে রেফারিং এর অভিযোগ তোলে আরামবাগ সমর্থকরা। উত্তেজিত সমর্থকরা ম্যাচ শেষে মাঠে চেয়ার, ইটপাটকেল ছোড়ে। এতে আহত হন রেফারি মনির হোসেন। পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত হলেও উত্তেজিত সমর্থকরা স্টেডিয়াম থেকে বাফুফে ভবনে এসে ব্যাপক ভাঙচুর করে। এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাফুফে। ভালো একটা ম্যাচ, উপভোগ্য ম্যাচ হয়েছে। ম্যাচে কোনো সমস্যা নেই। আমরা যখন ড্রেসিং রুমে ঢুকতেছি, দর্শকরা উপর থেকে বা কে বা কারা ঢুকতেছি পুলিশের নিয়ে সহযোগিতা নিয়ে, ওই মুহূর্তে পাথর, বোতল, বরফ, চেয়ার এগুলি ছুঁড়ে মারছে। অন্যান্য ফেডারেশনে যারা ছিল মানে মানে কার্যক্ষেত্রে সবাই কিন্তু এই খেলার ব্যাপারে কোনো রকমের কিছু আমি শুনি নেই। মাঠেও একটা ঘটনা ঘটেছে, মাঠেও সমস্ত হুন্ডা ভেঙে দিয়েছে, সেখানকার চেয়ারগুলি ভাঙা হয়েছে। তারপরে ওখানে পুলিশের উপর আক্রমণ হয়েছে, আবার পুলিশও বোধহয় ওই দর্শকদের উপরে কিছুটা তারা লাঠিপেটা করেছে। এরকম একটা কম্পিটিশন ম্যাচের পরে হঠাৎ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসে অ্যাটাক করা এবং এই ম্যাসিভ একটা ভাঙচুর করা, এটা তো কোনোভাবেই মানা যায় না। ফুটবল ফেডারেশন নিশ্চয়ই ব্যাপারে কোনো স্টেপ নেবে। ফুটবল ফেডারেশন তো বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা, সেই সংস্থার উপর আঘাত এসছে, সুতরাং নিশ্চয়ই ফুটবল তো বসে থাকবে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সেনা মোতায়েন না হলে নির্বাচনে থাকা নিয়ে সংশয়ে বিএনপি, দাবি আবারও নাকচ করল ইসি। নৈরাজ্য সৃষ্টি করতে 20 দলের নির্বাচনে অংশ নেয়া, মন্তব্য আওয়ামী লীগের। নির্বাচনী প্রচারের সময় পটুয়াখালীতে এক প্রার্থীর গাড়িতে বিরোধী পক্ষের হামলা, আহত অন্তত 20। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরূপ মন্তব্য এরশাদের। স্বাধীনতা যুদ্ধে সব ধর্মের মানুষের অবদান রয়েছে, এদেশের মাটি সব মানুষের। বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ে বললেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক ফায়দা নিতে একটি মহলের ইঙ্গিতের টার্গেট কিলিং চলছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। বড়দিন ও 31st নাইটে জোরদার হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এবং রাজধানীতে কথা কাটাকাটির জেরে সিএনজি চালককে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ, আটক অভিযুক্ত চালক। দর্শক, এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবিও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।